হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। দেখো, আমি বলেছিলাম যে লাইভ ক্লাস নিয়ে আসবো, কিন্তু অনেক টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি আসতে পারছি না। কারণ বুঝতেই পারছো সেটা যে মোবাইল দিয়ে শ্যুট করছি, তো মোবাইলে অনেক প্রবলেম হয় লাইভ ক্লাস করাতে। তো সেইগুলো আমি ফিক্স করে প্রবলেমগুলো সলিউশন বের করে তারপরে টেকনিক্যালি সব ঠিকঠাক করে আশা করি নেক্সট সপ্তাহ থেকে আসতে পারবো লাইভ ক্লাসে। তো বলে নি কী করাবো আজকে। এক নম্বরে হচ্ছে তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধ। এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির বা চলতড়িতের পার্ট 4। তো তোমরা পার্ট 3 পর্যন্ত দেখে নাও, প্রথমে দেখে তারপর পার্ট 4 দেখো। তো এক নম্বরে হচ্ছে তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধ। দু নম্বরে হচ্ছে নির্ভরতা, মানে এই যে আভ্যন্তরীণ রোধ, এই আভ্যন্তরীণ রোধ কিসের কিসের ওপর নির্ভর করে। তিন নম্বরে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ আভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যর মধ্যে সম্পর্ক কি, রোধের নির্ভরতা। এরপরে অন্য একটা টপিকে চলে আসলাম, সেটা হচ্ছে রোধের নির্ভরতা। তো রোধের নির্ভরতার পরে এখানে আসছে রোধাঙ্ক, তারপরে আসছে পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক তারপরে আসছে পরিবাহিতাঙ্ক। ওকে, আচ্ছা, তো চলো শুরু করি। তো প্রথমে চলে আসা যাক তড়িৎচালক বল আর আভ্যন্তরীণ রোধ। তো দেখো, তড়িৎচালক বল তো আমি কালি বসছে না কেন। তো দেখো, তড়িৎচালক বল তো আমি আগেই করিয়েছিলাম, আগের পার্ট 2 অথবা পার্ট 3-তে করিয়েছিলাম, কিন্তু আভ্যন্তরীণ রোধটা সম্পর্কে আমি কিন্তু তখন বলিনি। এই আভ্যন্তরীণ রোধটা কি? দেখো, তড়িৎচালক বল সাধারণত কোথায় তৈরি হয়? সাধারণত তৈরি হয় কোনো একটা তড়িৎ কোষে। তড়িৎ কোষ বলতে ব্যাটারি হতে পারে সেটা, বা অন্য কোনো এমনি তড়িৎ ভোল্ট কোষ, এমনি বলে না তড়িৎ ভোল্টীয় কোষ, বা ধরো হতে পারে সেটা ব্যাটারি, ঠিক আছে, বা অন্যান্য কিছু হতে পারে। তড়িৎ কোষ, যেখান থেকে আমরা তড়িৎ পাবো। তো একটা তড়িৎ কোষ মানে কি? তড়িৎ কোষকে আমরা কি করে বোঝাবো? মনে করো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে একটা দ্রবণ রয়েছে। দ্রবণটা হচ্ছে অ্যাসিড মিশ্রিত দ্রবণ, যাতে সেই দ্রবণ থেকে আয়ন তৈরি হতে পারে, পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন। এখন এই দ্রবণের মধ্যে আমি যদি দুটো পাত এমন করে ডুবিয়ে রাখি, দুটো পাত যদি এমন করে ডুবিয়ে রাখি, এবং সেই পাতের মধ্যে দিয়ে আমি যদি এরকম বাইরে দুটো তার নিয়ে যাই, আর তারের মধ্যে আমি যদি কোনো লাইট বা কিছু একটা লাগাই, মনে করো একটা লাইট লাগালাম, তবে কি হবে? তবে এই দ্রবণের নির্দিষ্ট ক্ষমতা অনুযায়ী এই লাইটটা জ্বলবে, ঠিক আছে। এবারটা এই ধরনের দ্রবণের উদাহরণ কেন দিলাম আমি? কারণ ব্যাটারি যেটা থাকে, মানে আমরা যেটা ব্যাটারি হিসাবে ইউজ করি, যেটাকে আমরা বলছি তড়িৎ কোষ, সেই ব্যাটারির মধ্যে কিন্তু এই ধরনের কার্যকারিতা থাকে, মানে এই ধরনের দ্রবণ থাকে বা এই ধরনের পাত থাকে। সেটা ব্যাটারির ভেতরেরকার ব্যাপার, সেটা নিয়ে অত ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এইবার দেখো, এইখানে আভ্যন্তরীণ রোধ আমরা কোনটাকে বলছি। তো দেখো, কোনো তড়িৎ কোষের ক্ষেত্রে বা কোনো ব্যাটারির ক্ষেত্রে এই যে দ্রবণটা রয়েছে, এই দ্রবণের মধ্যে দিয়ে যখন ইলেকট্রনগুলো ফ্লো করবে বা ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হবে, তখন দ্রবণের মধ্যে অণু রয়েছে বা পরমাণু রয়েছে বা আয়ন রয়েছে, সেই আয়নগুলোর সঙ্গে ধাক্কা খাবে। তাহলে ধাক্কা খেলে পরে দ্রবণের মধ্যে একটা রোধ তৈরি হচ্ছে, বা ব্যাটারির ভেতরে একটা রোধ তৈরি হচ্ছে। সেই রোধের বিরুদ্ধে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে। তো সেই যে রোধটা, তাকে আমরা বলছি আভ্যন্তরীণ রোধ। আভ্যন্তরীণ মানে কি? ভেতরের রোধ। ভেতরের রোধ মানে কার ভেতরে? ব্যাটারির ভেতরে রোধ। তাহলে এর ভেতরে যে রোধ, মানে দ্রবণের যে রোধ, তাকে আমরা বলছি আভ্যন্তরীণ রোধ। ওকে, আভ্যন্তরীণ রোধ। তো এবার চলে আসি, এই যে আভ্যন্তরীণ রোধটা আছে, এই আভ্যন্তরীণ রোধকে আমরা কি করে বোঝাবো? তো দেখো, কোনো একটা তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধকে আমরা সবসময় প্রকাশ করি স্মল আর দিয়ে, স্মল আর। ওকে, এইবার চলে আসি, এই যে আভ্যন্তরীণ রোধ, এই আভ্যন্তরীণ রোধ কিসের কিসের ওপর নির্ভর করে? কিসের কিসের ওপর নির্ভর করে? তো দেখো, খুব সিম্পল। এক নম্বরে এখানে লিখি, দাঁড়াও, এখানে লিখি 2 নম্বরে নির্ভরতা, তাহলে বুঝতে পারবে কার নির্ভরতা? আভ্যন্তরীণ রোধ, অর্থাৎ আর। আর কিসের কিসের উপর নির্ভর করে? এতে হচ্ছে, দেখো, এই যে দ্রবণটা রয়েছে, এই দ্রবণের মধ্যে দুটো পাত এমন করে সেই দ্রবণের মধ্যে ডোবানো রয়েছে। তো দুটো পাতের দূরত্ব যত বাড়বে,
দুটো পাতের দূরত্ব যত বাড়বে তত আভ্যন্তরীণ রোধের মান বাড়বে। কেন বাড়বে? কারণ দেখো, একটা ইলেকট্রন যখন প্রবাহিত হচ্ছে, তো প্রবাহিত হতে হতে ও যত আয়নগুলোর সঙ্গে ধাক্কা খাবে তত রোধ বাড়বে। তো এবার যদি পথের দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তে থাকে, তবে আয়নগুলোর সংখ্যাও বাড়তে থাকবে এবং ধাক্কা খাওয়ার সংখ্যাও বাড়তে থাকবে, তার মানে রোধের মান বাড়বে। আবার যখন দৈর্ঘ্য ছোট হবে তখন রোধের মান কমবে। তার মানে এটা কিসের ওপর নির্ভর করছে? এই যে তড়িৎ কোষটা রয়েছে বা দুটো পাত রয়েছে তাদের মধ্যে যে দূরত্ব তার ওপর নির্ভর করছে। তার মানে এখানে শুধুমাত্র আমি লিখছি তড়িৎ কোষের দৈর্ঘ্য, তড়িৎ কোষের তড়িৎদ্বারের দৈর্ঘ্য, তারপরে তড়িৎ কোষের দৈর্ঘ্য, তড়িৎদ্বার না, তড়িৎ কোষের দৈর্ঘ্য। তারপরে বুঝতে পারবে তোমরা তড়িৎ কোষের দৈর্ঘ্য মানেই হচ্ছে তড়িৎদ্বার দুটোর মধ্যে যে দৈর্ঘ্য সেইটা। তো এইটা গেল এরটা। বিয়েরটা কি হচ্ছে দেখো, যেই পাত দুটো দোবানো রয়েছে সেই পাত দুটোর যে ক্ষেত্রফল, মানে যতখানি অংশ দ্রবণের মধ্যে ডোবানো রয়েছে সেই অংশটুকুর ক্ষেত্রফল যত বাড়বে, ওই যে দ্রবণটা রয়েছে তার রোধ বা আভ্যন্তরীণ রোধ তত বাড়বে। খুব সিম্পল। কারণ দেখো, যেই পাত দুটো ডোবানো রয়েছে তাদের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে, ওখান থেকে উৎপন্ন হওয়া আয়নের সংখ্যাও বৃদ্ধি পাবে। আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে ইলেকট্রনগুলো যখন ফ্লো করবে তখন কি হবে, তাদের সঙ্গে ধাক্কা খাওয়ার যে প্রবণতা সেটাও বৃদ্ধি পাবে, তার মানে রোধ বৃদ্ধি পাবে। তার মানে এখানে আমি বলছি যে তড়িৎদ্বার দুটোর বা তড়িৎদ্বারের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে হলো। এরপরে সি এর মধ্যে কি চলে আসলো? সি এর মধ্যে চলে আসলো, দেখো যে দ্রবণটা রয়েছে, দ্রবণের প্রকৃতির ওপরও অনেক সময় নির্ভর করে। কেমন? যদি দ্রবণের পরিবাহিতা বাড়ে, পরিবাহিতা মানে কি, আয়নগুলো কত স্পিডে এক পাত থেকে অন্য পাতে যাচ্ছে, তো দ্রবণের যত পরিবাহিতা বাড়ে তত রোধ কমে। কারণ আগেই বলেছিলাম, তোমরা যদি না দেখে থাকো আগের পার্টগুলো প্লিজ দেখে নাও, কারণ ওখানে আমি আলোচনা করেছি যে পরিবাহিতার সঙ্গে রোধের কি সম্পর্ক। পরিবাহিতার সঙ্গে রোধের সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ ব্যস্তানুপাতিক। পরিবাহিতা বাড়লে রোধ কমে, পরিবাহিতা কমলে রোধ বাড়ে। তো দ্রবণের পরিবাহিতা যদি বৃদ্ধি পায় তার মানে রোধ কমবে, আর দ্রবণের পরিবাহিতা যদি কম হয় তাহলে পরে রোধ বাড়বে। তার মানে এটা কিসের উপর নির্ভর করে? দ্রবণের প্রকৃতি, দ্রবণের প্রকৃতি। তো এটা কি হলো? এটা হলো নির্ভরতা। কার নির্ভরতা? স্মল আর বা আভ্যন্তরীণ রোধের নির্ভরতা। এইবার চলে আসি যে তড়িৎচালক বলের সঙ্গে এই যে আভ্যন্তরীণ রোধ এর সম্পর্কটা কোথায়, বা কি করে বোঝাবো আমরা এই জিনিসগুলোকে একসাথে। তো এবার চলে আসি সম্পর্ক। কে 3 নম্বরে হচ্ছে সম্পর্ক। ওকে, কার মধ্যে? তড়িৎচালক বল এবং আভ্যন্তরীণ রোধ। তো দেখো, তড়িৎচালক বলকে আমরা বোঝাই ক্যাপিটাল ই দিয়ে এবং আভ্যন্তরীণ রোধকে বোঝাই আমরা স্মল আর দিয়ে। তো দুটোর মধ্যে সম্পর্ক বা দুটোর মধ্যে আমি যদি একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাই তাহলে পরে এখানে কি লিখবো? ই আর আর এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। ঠিক আছে, ই কমা আর। তো কি করে করব? দেখো একটা ব্যাটারির যে তড়িৎচালক বল সেটা হচ্ছে, মনে করো ই, একটা ব্যাটারি তড়িৎচালক বল ই, এটাকে লিখে দিচ্ছি আমি, ই হচ্ছে তড়িৎচালক বল। এবার দেখো, এই যে আভ্যন্তরীণ রোধটা, এই আভ্যন্তরীণ রোধটা তো ব্যাটারির ভেতরেই রয়েছে, এবং আভ্যন্তরীণ রোধটা কখন আসছে কাজে? যখন দুটো পাতের মধ্যে একটা আধান ঋণাত্মক থেকে ধনাত্মক পাতের দিকে যাচ্ছে, তখনই রোধটা কাজে লাগছে। কার রোধ? আভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, যখন ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে যাচ্ছে। তো দেখো, ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে যাচ্ছে মানে কি? একটাই পথ ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যাওয়ার, সেই পথটা হচ্ছে ভেতরকার পথ। মানে আমি তড়িৎ কোষের ভেতরের কথা বলছি। এটা হচ্ছে একটা ব্যাটারি। তো ব্যাটারির ভেতরে কি হয় সেই ঘটনাটা আমি বলছি। ব্যাটারির ভেতরে কি হয়? ব্যাটারির ভেতরে আধানগুলো কি করে, মানে ধনাত্মক আধানের কথা বলছি, ধনাত্মক আধানগুলো ঋণাত্মক থেকে ধনাত্মক পাতের দিকে আসে, পাতের দিকে আসে, এবং তখন কি হয়? তখন একটা রোধের সম্মুখীন হয়, সেটার নাম হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তো এই একটা পাত থেকে আরেকটা পাতে আসার সময় একটাই তো পথ, একটাই পথ। আবার সেই পথেই কাজ করছে কে?
তড়িৎচালক বল। তার মানে এই তড়িৎচালক বল আর এই আভ্যন্তরীণ রোধ কিসে থাকবে? শ্রেণীতে না সমান্তরালে? শ্রেণীতে থাকবে। এই শ্রেণী কি, সমান্তরাল কি, বা রোধ হলে পরে এদেরকে আমরা কি করে লিখবো সেটা আমি এর পরের ক্লাসে বা তার পরের ক্লাসে আলোচনা করব। কিন্তু এখন বুঝে রাখো শ্রেণী মানে কি। শ্রেণী মানে হচ্ছে, মনে করো এটা যদি ই হয়, মন দিয়ে দেখো, এটা যদি ই হয়, আমরা ইকে কী করে প্রকাশ করি? এইভাবে প্রকাশ করি, যার একটা প্লেট বা একটা তড়িৎদ্বার হচ্ছে ঋণাত্মক, ছোটোটাকে ঋণাত্মক বলা হয় আর বড় প্লেটটাকে বলা হয় ধনাত্মক। এবং এর সঙ্গে শ্রেণীতে যদি আভ্যন্তরীণ রোধ যুক্ত থাকে তাহলে কি করে আঁকবো সেটাকে আমি, এই তড়িৎচালক বল এর সঙ্গে শ্রেণীতে এরকম একটা রেজিস্ট্যান্স বা রোধ অঙ্কন করে দেবো। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর, এবং এই রেজিস্ট্যান্সটা বা এই রোধটা কিন্তু তড়িৎ কোষের ভেতরেই থাকে। আর তড়িৎচালক বলটা কার তড়িৎচালক বল? তড়িৎ কোষেরই তড়িৎচালক বল। ঠিক আছে, তো দেখো এই যে পুরো ঘটনাটা আমি করলাম, মানে এই যে পুরো আঁকাটা আমি আঁকলাম, এই পুরো আঁকাটা হচ্ছে তড়িৎ কোষের আঁকা। এই পুরো আঁকাটাই হচ্ছে তড়িৎ কোষের আঁকা। তার মানে এটা আমি কি বোঝাচ্ছি? এটা আমি বোঝাচ্ছি তড়িৎ কোষ। এই যে আঁকাটা সেটা হচ্ছে তড়িৎ কোষ, যার এইটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ এবং এটা হচ্ছে তড়িৎচালক বল। ওকে, তো দেখো আমি যদি এখন এই ব্যাটারিটার সঙ্গে, তড়িৎ কোষ মানে ব্যাটারি, তো এই ব্যাটারিটার সঙ্গে আমি যদি বাইরে একটা রোধ যুক্ত করি, মনে করো এই রোধটা আমি যুক্ত করলাম, বাইরে যদি একটা কোনো একটা রোধ যুক্ত করি, তাহলে পরে কি ঘটনা ঘটবে সেটা মন দিয়ে দেখো। আচ্ছা, এখানে বাইরে যে রেজিস্ট্যান্সটা বা রোধটা আমি যুক্ত করেছি সেটার আমি নাম দিলাম ক্যাপিটাল আর। ঠিক আছে, তো এখন দেখো এই যে বর্তনীটা, এই বর্তনীটা কি ধরনের বর্তনী হলো? মুক্ত বর্তনী না বদ্ধ বর্তনী? বদ্ধ বর্তনী। আমি আগে আলোচনা করেছি, এর জন্য বলেছি পার্ট 3 বা পার্ট 2 বা পার্ট 1 দেখে নাও। দেখো এটা হচ্ছে বদ্ধ বর্তনী। কেন বদ্ধ বর্তনী? কারণ হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে এখানে এই যে পরিবাহী তারটা আমি লাগিয়েছি, এই যে ব্যাটারিটা আমি লাগিয়েছি, এর মধ্যে কোনো জায়গায় কোনো ফাঁকা অংশ নেই। ফাঁকা অংশ বলতে, মনে করো আমি এইখানে একটা চাবি লাগিয়ে দিলাম, চাবি মানে সুইচ, মনে করো সুইচ। এখন দেখো এই সুইচটা আমি যদি অন করি তবে এই যে বর্তনীটা আছে সেটা কি হবে? পুরো ক্লোজড হয়ে যাবে, মানে পুরো বদ্ধ বর্তনী হয়ে যাবে, মানে কোনো জায়গায় কোনো ফাঁকা অংশ থাকবে না যদি সুইচটা অন করে দিই। তো অন করলে যদি বর্তনীতে কোনো ফাঁকা অংশ না থাকে, মানে তার যদি কোথাও কাটা না থাকে, তবে সেই বর্তনীটাকে কি বলবো? বদ্ধ বর্তনী। তো এখানে লিখে দিই যে যখন সুইচ অন, সুইচ মানে এস বোঝাচ্ছি, এস দিয়ে সুইচ বোঝাচ্ছি, তো সুইচ যখন অন তখন কি হবে? বর্তনীটা হবে বদ্ধ বর্তনী। আর সুইচ যখন যখন অফ তখন বর্তনীটা হবে মুক্ত বর্তনী। এটা তো নাম দেখেই বুঝতে পারছো, মুক্ত মানে কি? কোনো একটা অংশে তার কাটা থাকবে, আর বদ্ধ বর্তনী মানে কি? কোনো একটা অংশে তার জোড়া লাগানো থাকবে। এবারটা তার জোড়া লাগানো, তো আমরা তো নিশ্চয়ই তার জোড়া লাগাই না বা তার তো কাটি না, সুইচ দিয়ে করি কাজটা। সুইচ যখন অন করি তখন তারটা অটোমেটিক্যালি জোড়া লেগে যায়, আর সুইচ যখন অফ করি তখন তারগুলো অটোমেটিক্যালি জোড়া মানে মুক্ত হয়ে যায়। ঠিক আছে, এইবার দেখো কারেন্ট বা তড়িৎ কখন ফ্লো করবে বা তড়িৎ কখন প্রবাহিত হবে? যখন বদ্ধ বর্তনী থাকবে, মানে যখন সুইচ অন করব। তো মনে করো সুইচটা আমি অন করে দিলাম, ঠিক আছে, তো এই মনে করো এই যে সুইচটা সেটা আমি অন করে দিলাম, এটা হচ্ছে সুইচের চিহ্ন। ঠিক আছে, সুইচটা আমি অন করে দিলাম, তার মানে অন করলে পরে এখানে একটা কারেন্ট ফ্লো করবে বা কারেন্টের প্রবাহ হবে। এবার কোশ্চেনটা হচ্ছে কারেন্টের প্রবাহ কোথায় হবে, মানে কোন দিকে হবে, মানে কারেন্টটা কীভাবে হবে? ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে? তো এইটা সবসময় আমরা দেখি যে এই যে তড়িৎচালক বলটা, এই তড়িৎচালক বলের এই প্লেটগুলোর ডিরেকশন কোন দিকে বা প্লেটগুলোর চিহ্ন কি, সেই চিহ্ন দেখে আমরা বিচার করি যে কারেন্টটা এরকম ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো দেখো খুব সিম্পল, মনে করো একটা তড়িৎচালক বল রয়েছে এরকম, তো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো কারেন্ট সবসময়, কোনো তড়িৎচালক বলের জন্য কারেন্ট সবসময় পজিটিভ প্লেট থেকে বেরোয় আর ঢোকে হচ্ছে নেগেটিভ প্লেটের দিকে। তার মানে বুঝতে পারছো, কারেন্ট বেরোবে পজিটিভ প্লেট থেকে, তো তীরচিহ্ন এই, তীরচিহ্ন এই, তীরচিহ্ন এই, তার মানে ঢুকবে কোথায়? ঢুকবে আবার সেই নেগেটিভ প্লেটে। মানে কারেন্ট ঘুরছে কিভাবে? এই ক্লকওয়াইজ ঘুরছে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। যদি এটা উল্টো হতো, এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ হতো, তাহলে পরে কারেন্ট ঘুরতো অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার দেখো এখানে তো কারেন্ট প্রবাহিত হবে, তো কারেন্টের মান আমি ধরলাম আই, আমি ধরলাম কারেন্টের মান হচ্ছে আই। তো এখন দেখো কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে
টোটাল বিভব পার্থক্য বাই টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল রোধ, তাই তো? কারণ কারেন্ট মানে আমরা কি জানি, ভি বাই আর। ভি মানে হচ্ছে টোটাল বিভব পার্থক্য, আর আর মানে হচ্ছে ওই যে বর্তনীটা আছে, এই বর্তনীর টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল রোধ। এবার দেখো এই বর্তনীর ক্ষেত্রে টোটাল বিভব পার্থক্য কত, টোটাল বিভব পার্থক্য বা মোট বিভব পার্থক্য কত, সেটা হচ্ছে ই। সেটা কত, ই। কারণ এটার জন্যই তো কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তো এটা হচ্ছে আসল তড়িৎচালক বল। এবারটা দেখো, তড়িৎচালক বল আর বিভব পার্থক্য কিন্তু একই জিনিস, কিন্তু এই দুটো ইউজ হয় বিভিন্ন জিনিসে, মানে বিভিন্ন শর্ত আছে, যার জন্য আমি তড়িৎচালক বল ইউজ করি, যার জন্য আমি তড়িৎ বিভব ইউজ করি। তড়িৎচালক বল সবসময় ইউজ করতে লাগে, মানে সবসময় কাজে লাগে তড়িৎ কোষের ভেতরে, আর তড়িৎ কোষের বাইরে আমি যদি কোনো বিভব বের করতে যাই সেটা হচ্ছে বিভব পার্থক্য, সেটাও আমি বলবো। তো প্রথমে আমি এটা বলে নিচ্ছি, এইটা ঠিক আছে। তো দেখো টোটাল তড়িৎচালক বল কত, ই বাই টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল রোধ। তো টোটাল রোধ কত, দেখো এখানে এই যে বর্তনীটা, এই বর্তনীর ক্ষেত্রে টোটাল রোধ হচ্ছে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এখানে প্লাস কেন হলো সেটা বোঝাবো আমি, পরে কোনো ভিডিওতে বোঝাবো। তো এখানে জেনে রাখো, যেহেতু এই বর্তনীতে এই ছোট রেজিস্ট্যান্স এবং এই বড় রেজিস্ট্যান্স শ্রেণীতে রয়েছে। শ্রেণী মানে কি একটুখানি বলে নিই। শ্রেণী মানে হচ্ছে যখন দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো করে, যখন একই পরিমাণ কারেন্ট ফ্লো করে, তখন বলা হয় দুটো রেজিস্ট্যান্স শ্রেণীতে আছে। মানে সহজভাবে বোঝালাম এটা, ঠিক আছে, তোমাদের ক্লাসের জন্য যথেষ্ট। তো এখানে বুঝতেই পারছো যে এই ছোট আর বড় আর দুটোর মধ্যে দিয়ে কিন্তু আই কারেন্ট ফ্লো করছে, আই পরিমাণ কারেন্ট। তার মানে দুটো আই এখানে শ্রেণীতে রয়েছে। তো শ্রেণীতে থাকলে কি করতে লাগে, যোগ করতে লাগে। তো যোগ করলে পরে টোটাল রেজিস্ট্যান্স কত বেরোচ্ছে, স্মল আর প্লাস ক্যাপিটাল আর। মানে এখানে কি হবে, স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এবার দেখো এটাকে আমি আর কিভাবে লিখতে পারি, আর লিখতে পারি এই আয়ের সঙ্গে এই স্মল আর ক্যাপিটাল আর এরকম করে গুণ করে দিলাম, আর ইকুয়াল টু ই লিখলাম। তার মানে আই আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর, ঠিক আছে। তার মানে ই কি দাঁড়ালো, ই দাঁড়ালো আই ইন্টু স্মল আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর। ওকে, তো এবার দেখো, এবার এই যে আই আরটা রয়েছে, এই আই আরটা কেন হলো, এই আই আরটা এই কারণেই হলো কারণ এখানে একটা আভ্যন্তরীণ রোধ রয়েছে, এই জন্য এই আই আরটা আসলো। আর এই আই আরটা কেন আসলো বুঝতেই পারছো, যেহেতু বর্তনীর সঙ্গে আমি একটা বাইরে একটা রেজিস্ট্যান্স যুক্ত করেছি, এই কারণে এই আই আরটা আসলো। এবার এই দুটো আই আর যে আসলো, এই দুটো আই আরকে আমি কী বলবো, কিছু তো বলবো, কি বলবো। এবার তোমরা জানো যে আই ইন্টু আর মানে কারেন্ট ইন্টু রোধ। কি বলি আমরা কারেন্ট ইন্টু রোধকে, বিভব বলি বা বিভব পার্থক্য বলি। সবচেয়ে ভালোবাসায় বলতে গেলে বিভব পার্থক্য, কারণ বিভব বলে কিচ্ছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য। ওই বিভব পার্থক্য থেকেই আমরা বিভবে আসি। অ্যাকচুয়ালি বিভব মানে কিন্তু বিভব পার্থক্য। তো এটাও একটা বিভব পার্থক্য, মানে আই আর, এটাও একটা বিভব পার্থক্য। তো এবার দেখো এই আই আরটা কোন বিভব পার্থক্য, এই আই আরটা হচ্ছে এই যখন ছোট আর এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার জন্য যে পরিমাণ বিভব কমছে। সবসময় মাথায় রাখবে, যখন রোধের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন সবসময় বিভব কমে, ঠিক আছে, যাকে আমরা বলি বিভব পতন। পতন মানে কি, কমা, যাকে আমরা বলি বিভব পতন। এটা কেন হয়, যখন এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, আই কারেন্ট ফ্লো করছে। তো এখানে ছোট আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করেছে আই, তো এর জন্য বিভব কত হচ্ছে, আই ইন্টু আর। তো এই ছোট আর এর জন্য আমি এই বিভবটাকে লিখলাম স্মল ভি। আর বড় আর এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার জন্য একটা বিভবের পতন ঘটছে, সেটাকে আমি বলছি ক্যাপিটাল ভি। যেহেতু বড় আর তাই ক্যাপিটাল ভি লিখলাম। আর ভি কেন লিখলাম সেটা তো বুঝতেই পারছো, কারণ আই ইন্টু আর কি হয়, বিভব পার্থক্য হয়, ওহমের সূত্র। তো এবার এর যে মানে এই টোটাল যে ইকুয়েশনটা সেটা কী দাঁড়াবে, সেটা দাঁড়াবে ই ইকুয়াল টু স্মল ভি প্লাস ক্যাপিটাল ভি। স্মল ভি প্লাস ক্যাপিটাল ভি, এটাকে আর কীভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি ই মাইনাস ভি ইকুয়াল টু স্মল ভি। এই স্মল ভি মানে কি, আই ইন্টু আর। স্মল ভি মানে কি, আই ইন্টু আর। ওকে, তো এখন দেখো আমরা যদি এই ক্ষেত্রে বোঝাচ্ছি, আমরা যদি এই স্মল ভি এর মান বের করতে চাই, তাহলে পরে কী করব, তড়িৎচালক বল থেকে বাইরের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের যে বিভব পার্থক্য সেটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে পরেই এই ছোট আর এর জন্য
যে বিভব পার্থক্য সেটা আমি পেয়ে যাব, ভি পেয়ে যাব, বিভব পতন পেয়ে যাব। ঠিক আছে, এর উল্টোটা যদি করি, মানে ই এর থেকে যদি স্মল ভি বিয়োগ করি তবে কি পাবো? তবে পাবো ক্যাপিটাল ভি, যেটাকে আমরা বলছি আই ইন্টু ক্যাপিটাল আর। ঠিক আছে, সিম্পল খুব। এই টোটাল তড়িৎচালক বলের থেকে যদি এই ছোট আর এর জন্য যে বিভব পতন সেটা যদি বিয়োগ করে দিই তবে আমি কি পাবো? বড় আর এর যে বিভব পার্থক্য সেটা পাবো। ঠিক আছে, বিভব পতন আর বিভব পার্থক্য একই। ঠিক আছে, মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, কারণ বিভব পার্থক্য মানে কি? বিভব পতন। ঠিক আছে, এইবার দেখো এখানে একটা দারুণ জিনিস বলি। তো দেখো এই দুটো কিন্তু ইকুয়েশন, বা যে কোনো একটা মনে রাখলেই হবে। এইটা মনে রাখলেও হবে, এইটা মনে রাখলেও হবে, আবার এইটা মনে রাখলেও কিন্তু হবে। তিনটেই কারেক্ট, সব কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এইবার চলে আসি একটা ছোট্ট সংজ্ঞাতে। তো দেখো সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে, দেখো ইকুয়েশনটা কি লিখলাম? ইকুয়েশনটা লিখলাম ই মাইনাস স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি। ঠিক আছে, এই ইকুয়েশনটা লিখলাম আমি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা মনে করো কোনো একটা তড়িৎ কোষ, মনে করো ব্যাটারি, এটা কোনো একটা তড়িৎ কোষ। ঠিক আছে, এই তড়িৎ কোষের মধ্যে আমি একটা এরকম রেজিস্ট্যান্স যুক্ত করলাম, এরকম রেজিস্ট্যান্স একটা যুক্ত করলাম। তো রেজিস্ট্যান্স যুক্ত করলে পরে কারেন্ট প্রবাহিত হবে। এখন দেখো এই এই যে ব্যাটারিটা রয়েছে বা এই যে তড়িৎ কোষ রয়েছে, এর মনে করো আসল যে তড়িৎচালক বল বা আসল যে বিভব পার্থক্য সেটা হচ্ছে 5 ভোল্ট। সেটা হচ্ছে 5 ভোল্ট, মানে এটা হচ্ছে ই, এটা হচ্ছে আসল তড়িৎচালক বল। ঠিক আছে, এখন আমি এই তড়িৎ কোষের সঙ্গে একটা রোধ যুক্ত করলাম। তো এই রোধের মান মনে করো কত হবে, হ্যাঁ 2 ওহম। এই রোধের মান মনে করো 2 ওহম। ঠিক আছে, এবং এখানে বলে দিল যে ব্যাটারির ভেতরে যে রোধটা রয়েছে অর্থাৎ স্মল আর, সেই স্মল আর এর মান হচ্ছে, এখানে বলে দিল স্মল আর এর মান 0.5 ওহম, মানে হাফ। 0.5 মানে হাফ বলে দিল। এইবার আমাকে বের করতে বলল যে এই রেজিস্ট্যান্স যেটা রয়েছে অর্থাৎ 2 ওহম যে রেজিস্ট্যান্স রয়েছে, এই 2 ওহম রেজিস্ট্যান্সের বিভব পার্থক্য কত, মানে এর দুই দিকে, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য সেটা কত। মনে করো আমাকে ভি বের করতে বললো, তাহলে কি করে বের করব? তো দেখো এই যে ভিটা আছে, এই দুটো যে ভি রয়েছে, মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বা দুপাশে যে বিভব পার্থক্য রয়েছে, সেই বিভব পার্থক্য আর তড়িৎ কোষের মধ্যে থাকা এই বিভব পার্থক্য অর্থাৎ তড়িৎচালক বল, এই দুটো কি সেম? একদম সেম না। কেন সেম না? কারণ এই তড়িৎ কোষের ভেতরে একটা স্মল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধ বর্তমান। এই আভ্যন্তরীণ রোধ বর্তমান থাকার জন্য যখনই কারেন্ট প্রবাহিত হবে তখনই এই আভ্যন্তরীণ রোধের জন্য বিভবের পতন ঘটবে। তো দেখো তড়িৎ কোষের মধ্যে আসল তড়িৎচালক বলতে এইটা, বিভবের পতন ঘটবে কেন? স্মল আর এর জন্য। তো বিভবের পতন যদি ঘটে তাহলে পরে ব্যাটারির দুই পাশে আমি কি 5 ভোল্ট যে বিভব পার্থক্য সেটা পাবো না, কারণ তার থেকে বিভব খানিকটা কমে যাবে। আর সেই কমে যাওয়া বিভবটাই আমি এই 2 ওহমের দুই দিকে পাবো। বুঝা গেছে? কমছে কেন? স্মল আর এর জন্য। আর পাচ্ছি কোথায়? 2 ওহমের দুই দিকে পাচ্ছি, আর সেটা কত? সেটা হচ্ছে ভি। তো মানটা কি করে বের করব? দেখো ভি এর মান কি করে বের করব? ই মাইনাস ভি। তো ই কত? 5 ভোল্ট মাইনাস এই স্মল ভি কত, বা ছোট হাতের ভি কত? ছোট হাতের ভি হচ্ছে আই ইন্টু স্মল আর, এটা হচ্ছে ছোট হাতের ভি। এইবারটা কোশ্চেন হচ্ছে এই যে আইটা রয়েছে, আইটা কোথেকে পাবো? আমি তো ছোট আর এর মান জানি কিন্তু আয়ের তো মান জানি না, তাহলে কি করে পাবো? সিম্পল খুব, আয়ের মান আমাকে বের করে নিতে হবে। তো আয়ের মান কি করে বের করব? টোটাল তড়িৎচালক বল বা টোটাল বিভব পার্থক্য, টোটাল তড়িৎচালক বল কত? 5 বাই টোটাল রেজিস্ট্যান্স কত? স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর কোথায় গেল? এই যে ক্যাপিটাল আর 2 ওহম। দুটো কিসে রয়েছে? শ্রেণীতে রয়েছে। তার মানে 0.5 প্লাস 2, 0.5 এটা হচ্ছে ছোট আর, আর বড় আরটা হচ্ছে 2, আর ইকুয়াল টু হচ্ছে 2। তো এখন কত হচ্ছে? 5/2.5,
তাহলে 5/2 মানে কত হয় 2। তো এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটাই বর্তনীতে প্রবাহিত হবে। ওকে, তো এবার চলে আসি এই স্মল ভি এর মানে। তাহলে স্মল ভি এর মান কত হবে আই ইন্টু আর। তো আই ইন্টু আর, আই কত 2 আর আর কত স্মল আর কত, স্মল আর হচ্ছে 0.5 ইকুয়াল টু ভি। এবার দেখি ভি এর মান কত বেরোয়। 5 মাইনাস 2 ইন্টু 0.5 কত হবে 1 ইকুয়াল টু ক্যাপিটাল ভি। তো 5 মাইনাস 1 কত হচ্ছে, 5 মাইনাস 1 হচ্ছে 4। তার মানে ভি এর যে মান হবে সেটা হবে 4 ভোল্ট। এই ভি কোনটা, এই ভি হচ্ছে এই 2 ওহমের দুই দিকে যে ভোল্টেজ বা বিভব পার্থক্য সেইটা। তো এইখান থেকে এই উদাহরণ আমি কেন দিলাম, এই উদাহরণ এই কারণেই দিলাম, এটা বোঝানোর জন্যই দিলাম যে তড়িৎ চালক যে বলের মান, সেই মান সব সময় তড়িৎ কোষের বিভব পার্থক্য থেকে বড় হয়। ওকে, তড়িৎ চালক বলের মান সব সময় তড়িৎ কোষের দুই পাশের বিভব পার্থক্য থেকে বড় হয়। কখন বড় হয়, যখন এটা একটা বদ্ধ বর্তনী থাকে। কারণ দেখো, বদ্ধ বর্তনী থাকলেই কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হলেই এই আভ্যন্তরীণ রোধের মধ্যে বিভবের পতন ঘটবে, বিভবের পতন ঘটলেই তড়িৎ চালক বলের থেকে বিভব পার্থক্য ছোট হবে। সিম্পল, ঠিক আছে। তো এখানে লিখে দিই কী হতে হবে, বদ্ধ বর্তনী হতে হবে। বদ্ধ বর্তনী হলে পরে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে, মানে আই প্রবাহিত হবে। তারপরে কি হবে, আই প্রবাহিত হলে পরে এই ছোট আর এর জন্য বা আভ্যন্তরীণ রোধের জন্য বিভবের পতন ঘটবে। এইবার দেখো, এই যে আভ্যন্তরীণ রোধের জন্য বিভবের পতন হয়, এটাকে আমরা বলি নষ্ট ভোল্ট। কি বলি, নষ্ট ভোল্ট। কারণ এই যে বিভবের পতন ঘটলো, এটাকে আমরা তো কোনো কাজে লাগাতে পারলাম না। যেহেতু কাজে লাগাতে পারলাম না, তাহলে এই যে বিভবের পতন ঘটলো এটা নষ্ট হয়ে গেল। এর জন্য আমরা বলছি এই ছোট ভিটাকে আমরা বলি নষ্ট ভোল্ট, বলি নষ্ট ভোল্ট। জানি না তোমাদের আছে কিনা ক্লাসে, তবে এটা জেনে রাখো, এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। তো এখানে কি হচ্ছে, নষ্ট ভোল্ট। ঠিক আছে, নষ্ট ভোল্ট হওয়ার জন্য এই যে তড়িৎচালক বলটা অর্থাৎ ই, এইটার মান এই তড়িৎ কোষের দুপাশে যে তড়িৎ বিভব পার্থক্য তার থেকে বড় হয়। সেটা কত, সেটা হচ্ছে ভি। দেখো, এই যে 2 ওহম রেজিস্ট্যান্সটা রয়েছে বা এই যে বাইরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, তার দুই পাশে যে বিভব পার্থক্য, ব্যাটারির দুই পাশে বিভব পার্থক্য কিন্তু একই। ঠিক আছে, কারণ দেখো এই যে পরিবাহী তারটা, এর কোনো রেজিস্ট্যান্স নেই বা রোধ নেই। যদি কোনো পরিবাহী তারের রোধ না থাকে, মন দিয়ে শোনো, এটা লিখে দিই, যদি কোনো পরিবাহী তারের যদি কোনো পরিবাহী তারে রোধ 0 হয়, ইকুয়াল টু 0 হয়, তবে পরিবাহীটি সব বিন্দুতে বিভবের মান সমান হবে, বিভবের মান সমান হবে। তো দেখো, এই যে পরিবাহী তারটা, এইটা আর এইটা, এই পরিবাহী তারে কোনো রেজিস্ট্যান্স নেই বা রোধ নেই। তার মানে হচ্ছে এই পয়েন্টের যা বিভব, এই পয়েন্টের তাই হবে, এই পয়েন্টের তাই হবে, এই পয়েন্টের সব, একটা পরিবাহী তারের সব জায়গাতে বিভব সমান, যদি তার রেজিস্ট্যান্স না থাকে বা রোধ না থাকে। তো এই তো গেল সম্পর্ক, একটা গেল সম্পর্ক। তো এবার দেখো, যদিটা বলছি, তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ই মাইনাস আই ইন্টু স্মল আর ইকুয়াল টু ভি। তো যদি এই আভ্যন্তরীণ রোধের মান 0 হয়, আভ্যন্তরীণ রোধের মান যদি 0 হয়, তবে কি হবে, তবে আই ইন্টু আর কত হচ্ছে, 0 হচ্ছে। তো 0 হলে পরে ই ইকুয়াল টু কী হবে, ভি। ই ইকুয়াল টু ভি হবে, তার মানে তড়িৎচালক বলের মান বিভব পার্থক্যের সমান হবে। তো এখন কোশ্চেন হচ্ছে,
তোমরা বলবে হয়তো যে দাদা এইমাত্র তো তুমি বললে যে তড়িৎচালক বলের মান সবসময় বিভব পার্থক্য থেকে বড় হয়, কিন্তু এইখানে কারেন্ট থাকা সত্ত্বেও, মানে বদ্ধ বর্তনী থাকা সত্ত্বেও কি করে এইখানে তড়িৎচালক বলের মান বিভব পার্থক্যের সমান হলো, বড় কেন হলো না? তো দেখো আমি কি করেছি, আমি এখানে আর এর মানটা 0 ধরেছি। এবার আর এর মান 0 কখন হয়, আভ্যন্তরীণ রোধের মান কখন 0 হয়? যখন এমন একটা দ্রবণ আমরা ইউজ করব, ব্যাটারির ভিতরে এমন একটা দ্রবণ আমরা ইউজ করব যেখানে কোনো বাধাই নেই। আর এর মান 0 মানে কি? রোধ 0। রোধ 0 মানে কি? বাধার পরিমাণ 0, কোনো বাধা নেই। তো দেখো পৃথিবীতে এমন কোনো দ্রবণ হওয়া সম্ভব না যার রোধের মান 0 বা আভ্যন্তরীণ রোধের মান 0। কিন্তু আমরা আমাদের অঙ্কের সুবিধের জন্য অনেক জায়গায়, তোমাদের বইতেও দেখবো অনেক জায়গায় অঙ্কের সুবিধের জন্য কি করে, আর এর মানটা 0 ধরে। যখন আমরা আভ্যন্তরীণ রোধের মান 0 ধরি তখন যে তড়িৎ কোষটা হয় তাকে বলা হয় প্রকৃত তড়িৎ কোষ বা প্রকৃত ব্যাটারি। কি বলা হয়? প্রকৃত তড়িৎ কোষ। প্রকৃত তড়িৎ কোষ কোনটা? যখন আর এর মান 0 হয় বা আভ্যন্তরীণ রোধের মান 0 হয়। তো এর ইংলিশ যে নামটা সেটা হচ্ছে আইডিয়াল সেল বা আইডিয়াল ব্যাটারি। আইডিয়াল মানে কি? প্রকৃত। এবার দেখো প্রকৃত বা আইডিয়াল জিনিস থাকা পৃথিবীতে কোনোদিনই সম্ভব নয়। একটা মানুষ কখনো পুরোপুরি ভালো হতে পারে না। ভালো মানে কি? আইডিয়াল। তো তার মধ্যে, ভালোর মধ্যে কিছু খারাপ জিনিস থাকবে, কম থাকুক বা বেশি থাকুক, কিন্তু খারাপ জিনিস থাকবে। সেই খারাপ জিনিসটাকে আমি বোঝাচ্ছি কি দিয়ে? রোধ দিয়ে। তো এর জন্যই রোধের মান কখনো 0 হওয়া সম্ভব না, কিন্তু অঙ্কের সুবিধার জন্য প্রায় সব অঙ্কেই আর এর মানটা 0ই ধরি আমরা। ঠিক আছে, তো এরপরে চলে আসি যে রোধ কিসের উপর নির্ভর করে। রোধ, এবার দেখো রোধ আমি কিন্তু পড়িয়েছিলাম, রোধ কী জিনিস সেটা পড়িয়েছিলাম, দেখে নেবে তোমরা আগের পার্টগুলো, বুঝতে পারা যাবে। তো রোধের নির্ভরতা, এখানে লিখি রোধের নির্ভরতা। এটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, এখান থেকে ইন্টারেস্টিং জিনিসগুলো শুরু হচ্ছে আস্তে আস্তে। রোধের নির্ভরতা কী জিনিস? তো দেখো মনে করো একটা পরিবাহী রয়েছে, পরিবাহীটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এমন, একটা পরিবাহী দৈর্ঘ্য মনে করো এমন, আরেকটা পরিবাহী দৈর্ঘ্য মনে করো এই পরিবাহীর থেকে একটু বড়। ঠিক আছে, দৈর্ঘ্য বড়, কিন্তু এর যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, মানে এই যে বৃত্তটা, এই বৃত্তটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান। বৃত্তের যে ক্ষেত্রফল, এটারও যে বৃত্তের ক্ষেত্রফল, দুটো বৃত্তের ক্ষেত্রফল একই, কিন্তু একটার থেকে একটা লম্বা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো এই পরিবাহীর মধ্যে দিয়ে যখনই কোনো কারেন্ট ফ্লো করবে মানে কি? ইলেকট্রন ফ্লো করবে। কারণ ইলেকট্রন যদি ফ্লো না করে বা প্রবাহিত না হয় তবে কারেন্ট ফ্লোর কোনো প্রশ্নই আসছে না। কারণ ইলেকট্রন যদি বাঁদিক থেকে ডান দিকে যায় তবে কারেন্ট ডান দিক থেকে বাঁ দিকে যাবে, শুধুমাত্র এর যে দিক বা ডিরেকশন সেটা অপোজিট হবে। তার মানে তো এই না যে ইলেকট্রন ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে, না, কারণ ইলেকট্রন ফ্লো হওয়ার জন্যই কিন্তু কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিন্তু এই যে ডিরেকশন যেটা সেটাকে আমরা অপোজিট ধরছি। তাহলে দেখো যখন এই পরিবাহীর মধ্যে দিয়ে বা এই মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন, বা ইলেকট্রন প্রবাহিত হবে, সেই ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় কোন পরিবাহীর ক্ষেত্রে বাধা বেশি হবে? বাধা মানে কি? রোধ। কোন পরিবাহীর ক্ষেত্রে বাধা বেশি হবে? 1 নম্বরের ক্ষেত্রে না 2 নম্বরের ক্ষেত্রে? 2 নম্বরের ক্ষেত্রে বাধা বেশি হবে। কেন? কারণ 2 নম্বরের যে দৈর্ঘ্য সেটা 1 নম্বরের থেকে বেশি। যদি 2 নম্বরের দৈর্ঘ্য L2 হয় এবং যদি 1 নম্বরের দৈর্ঘ্য L1 হয় তবে L2-র মান L1-এর থেকে বেশি। এর জন্যই L2-র যে রেজিস্ট্যান্স মনে করো R2, তার মান R1-এর থেকে, মানে 1 নম্বর পরিবাহী রোধের থেকে বেশি। ঠিক আছে, এটা একটু ভালো মতন করে বোঝো কেন এমন হচ্ছে। মনে করো এটা একটা রাস্তা, ঠিক আছে। তো দেখো একটা মানুষ মনে করো এইখান থেকে যাওয়া শুরু করলো, যেতে যেতে এই রাস্তা পার হয়ে, মানে রাস্তা দিয়ে গিয়ে এইখানে গিয়ে পৌঁছবে, এখান থেকে এখানে গিয়ে পৌঁছবে এই রাস্তা দিয়ে। তো মনে করো এই রাস্তার মধ্যে অনেক মানুষজন আছে, অনেক এরকম অনেক মানুষজন আছে। ঠিক আছে, এবার দেখো এই মানুষজনের মধ্যে দিয়ে যখন লোকটা যাবে রাস্তা দিয়ে তখন কি হবে? মানুষজনের সঙ্গে ধাক্কা খাবে, এই করে ধাক্কা খাবে। তো ধাক্কা খাওয়া মানে কি? ওর যেতে দেরি হচ্ছে, এই লোকটার যেতে দেরি হচ্ছে। যদি পুরোপুরি ফাঁকা থাকতো রাস্তাটা তাহলে পরে তাড়াতাড়ি যেতে পারতো, কিন্তু এখানে অনেক লোক রয়েছে, তাহলে পরে কী হবে?
ও যাবে কিন্তু আস্তে আস্তে যাবে, যেহেতু এর সঙ্গে ধাক্কা খাবে, এর সঙ্গে ধাক্কা খাবে, আস্তে আস্তে যাবে, তার মানে বাধা একটা। তার মানে এই লোকগুলো হচ্ছে রোধের মতন কাজ করছে। এখন ধরো এই যে রাস্তাটা আছে, এই রাস্তার দৈর্ঘ্য বেড়ে গেল, মানে লোকটাকে অনেকখানি রাস্তা যেতে হচ্ছে, ঠিক আছে। তারপরে কী হবে, মনে করো এখানে অনেক লোক, এখানে যত পরিমাণ লোক আছে এখানেও কী রয়েছে, তার থেকে বেশি লোক আছে, কারণ যেহেতু দৈর্ঘ্য বেশি তাই এর থেকে বেশি লোক আছে। এবার দেখো যখনই বেশি লোক চলে আসবে তখনই কী হবে, ও যাবে, ধাক্কা খাবে, কিন্তু রাস্তার দৈর্ঘ্য তো অনেক বেশি, তার মানে ওকে অনেক সময় ধরে ধাক্কা খেতে হবে। তো অনেক সময় ধরে যদি ধাক্কা খায় তার মানেটা কি, ওর পৌঁছতে বেশি টাইম লাগবে। মানে এই যে দৈর্ঘ্য বেশি রাস্তাটার, এর রোধ বেশি বা বাধা বেশি, এটাই এখানে ঘটে। এখানে কার ক্ষেত্রে ঘটে, ইলেকট্রনের ক্ষেত্রে ঘটে। এই ইলেকট্রন হচ্ছে এই মানুষটা, আর এর ভেতরে যে এই ডট 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 এই যে মানুষগুলো আছে, এইগুলো হচ্ছে অ্যাটম, পরমাণু। এই পরমাণুগুলোর সঙ্গে ইলেকট্রন ধাক্কা খায়, এই যেতে 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 ধাক্কা খায়, ঠিক আছে। তারপরে কী হচ্ছে, দৈর্ঘ্য বাড়লে পরে রোধ বাড়ছে। তো এটা তো বোঝা গেল যে দৈর্ঘ্য বাড়লে পরে কোনো একটা পরিবাহীর রোধ বাড়ে। তো এবার চলে আসি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে পরে কি হয়। এটা তো চলে গেল দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যর সঙ্গে রোধের যে সম্পর্ক সেটা কি, সেটা হচ্ছে সমানুপাতিক। রোধের সম্পর্ক দৈর্ঘ্যের সঙ্গে কি, সমানুপাতিক। কেন সমানুপাতিক, কারণ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। এটা গেল। এবার চলে আসি, মনে করো যে এটা একটা পরিবাহী, এটা হচ্ছে আরেকটা পরিবাহী। একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুটো পরিবাহীর দৈর্ঘ্য কিন্তু সমান, অর্থাৎ এটার দৈর্ঘ্য যদি এল হয়, এটার দৈর্ঘ্যও কিন্তু এল, কিন্তু এদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, শুধু প্রস্থচ্ছেদ না, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ করছে। মানে এটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে একটা বৃত্ত, এরকম বৃত্ত যার ক্ষেত্রফল, আর এটার ক্ষেত্রে হচ্ছে বৃত্তটা একটু বড়, মানে এমন টাইপের, তার মানে ক্ষেত্রফল বেশি। ওকে, তো এবার দেখো এখানে কি হবে, এখানে একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে যার ক্ষেত্রফল বেশি হবে প্রস্থচ্ছেদের, তার রোধ কমে যাবে। কেন কমে যাবে, মনে করো একটা রাস্তা, এটা একটা রাস্তা, আর এটা একটা রাস্তা, ঠিক আছে, এটা একটা রাস্তা আর এটা একটা রাস্তা। তো দেখো দুটো রাস্তারই দৈর্ঘ্য কিন্তু সমান, দৈর্ঘ্য হচ্ছে এইটা, দুটো রাস্তার দৈর্ঘ্য সমান। তো একটা মানুষ প্রথমে এইখান থেকে এখানে মনে করো যাবে, ঠিক আছে, এখান থেকে এখানে মনে করো যাবে। তো এখানে লোকজন রয়েছে, এরকম লোকজন রয়েছে, এখানেও এরকম লোকজন রয়েছে, এখানে যতগুলো লোকজন রয়েছে এখানেও ততগুলো লোকজন রয়েছে, ঠিক আছে। তো এবার কী হবে দেখো, যখন মানুষটা এই রাস্তা দিয়ে যাবে তখন এই যে লোকগুলো রয়েছে, তাই এই যে রাস্তাটা রয়েছে এর তো প্রস্থচ্ছেদ ছোট, মানে এর তো প্রস্থ ছোট হওয়ার জন্য কী হবে, লোকগুলোর মধ্যে ভিড় বেড়ে যাবে। ভিড় বাড়লে পরে এই লোকটার এইখানে পৌঁছতে বেশি টাইম নেবে, খুব স্বাভাবিক। অনেকগুলো লোক যখন একটা সরু গলির মধ্যে থাকে তখন ভিড় তো বেশিই মনে হয়, তখন লোকেদের যেতে কি হয়, অসুবিধা হয়, তার মানে রোধ বেশি হয়। এবার মনে করো এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটার যে প্রস্থ সেটা বেড়ে গেল। রাস্তার তো প্রস্থচ্ছেদ হয় না, প্রস্থই হয়, কারণ রাস্তার তো আর ক্ষেত্রফল হয় না, রাস্তার এরকম প্রস্থ বেড়ে গেল। তো প্রস্থ বেড়ে গেলে পরে কী হবে, প্রথমে যে ভিড়টা ছিল গলির মধ্যে, একটা বড় রাস্তার মধ্যে কী হয়, ভিড়টা কমে যায়। তাহলে ভিড় কমে গেলে পরে কী হয়, রোধ কমে যায়। তার মানে প্রস্থ বাড়লে রোধ কমলো, প্রস্থ কমলে রোধ বাড়লো। তাহলে এখানে সেটা কী হবে, প্রস্থচ্ছেদ, প্রস্থ তো হবে না, হবে প্রস্থচ্ছেদ, ঠিক আছে। তার মানে রোধ যেটা সেটা হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে শুধু লিখলাম ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। ওকে, তো এইবার চলে আসি যে এটাকে যদি আমি সমীকরণের সাহায্যে লিখি, অঙ্কের ভাষায় লিখি, তবে সেটাকে কি করে লিখবো, খুব সিম্পল। দেখো রোধ মানে কি, রোধ মানে হচ্ছে ধরে নাও আর, তো আর এর সঙ্গে দৈর্ঘ্য সমানুপাতিক, দৈর্ঘ্য ধরে নাও স্মল এল দিয়ে প্রকাশ করলাম, লেংথের এল, ঠিক তেমনি পরেরটা প্রকাশ করলাম ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি দিয়ে প্রকাশ করব, 1/a দিয়ে, 1/a, এ মানে কি, এরিয়া, মানে ক্ষেত্রফল। তো এই দুটো ঘটনা কখন ঘটছে, আর ভেরিসাস এল কখন ঘটছে, যখন ক্ষেত্রফল ধ্রুবক থাকে। কারণ আমি কিন্তু বুঝিয়েছিলাম বোঝানোর সময় যে একটা পরিবাহীর থেকে আরেকটা পরিবাহীর দৈর্ঘ্য ঠিকই বড়, কিন্তু তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু সমান, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক দুটোর ক্ষেত্রেই। তার মানে এটা কখন সম্ভব, যখন এ কনস্ট্যান্ট বা ধ্রুবক। তোমরা নিশ্চয়ই ভেদের অঙ্ক করেছো,
তো ওখানে এগুলো ইউজ করা হয়, ধ্রুবক ফুবক এগুলো ইউজ করা হয়। আবার পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে, 1/a যখন এরিয়া বা ক্ষেত্রফলের সঙ্গে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তখন কি হচ্ছে এল যেটা আছে সেটা ধ্রুবক। তখন কি হচ্ছে লেন্থ ধ্রুবক বা দৈর্ঘ্য হচ্ছে ধ্রুবক। কারণ আমি কি বললাম, রাস্তার ক্ষেত্রে উদাহরণ কি দিলাম, রাস্তার প্রস্থ ঠিকই বাড়ছে কিন্তু লেন্থ বা দৈর্ঘ্য কিন্তু বাড়ছে না, দৈর্ঘ্য একই রয়েছে। ঠিক আছে, ধ্রুবকে কিন্তু এই করতে হয়। এরপরে কী করবো, এরপরে করব দুটোকে একসঙ্গে মিলিয়ে দেব। তো এল রয়েছে ওপরে আর 1/a, 1/a মানে কি l/a। তো এটা কখন হচ্ছে, এটা হচ্ছে যখন দুটোই পরিবর্তনশীল, যখন লেন্থ বা দৈর্ঘ্য এবং এরিয়া বা ক্ষেত্রফল দুটোই পরিবর্তনশীল। তার মানে যখন দৈর্ঘ্য ও ক্ষেত্রফল পরিবর্তন করছে বা পরিবর্তনশীল। ওকে, তার মানে এটা হচ্ছে। এবার দেখো আমি যখনই এই ভ্যারিসেস চিহ্নটা তুলবো তখন কি করব, ইকুয়াল চিহ্ন। তো ইকুয়াল চিহ্ন করার পর এখানে একটা কি হবে, এখানে একটা ধ্রুবক বসবে, সমানুপাতিক ধ্রুবক, তার সঙ্গে l/a গুণ হয়ে যাবে। তো এই যে সমানুপাতিক ধ্রুবকটা, এইটাকে সবসময় এইভাবে প্রকাশ করতে লাগে, দেখাচ্ছি, এইভাবে প্রকাশ করতে লাগে। এটা কিন্তু পি না, এটাকে বলা হয় রো। কি বলা হয়, রো। রো হচ্ছে একটা গ্রিক শব্দ। ঠিক আছে, এটাকে একটু বেঁকিয়ে লিখতে হয়, পিটাকে একটু মানে পি এর মতন একটু বেঁকিয়ে লিখতে হয়। ও বইয়ে দেখে নেবে, তোমরা বই দেখে নেবে বুঝতে পারবে। তো এটা হচ্ছে সেই ধ্রুবক। এই যে রোটা আমি লিখলাম, এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। কি বলা হয়, রোধাঙ্ক। তো এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। ওকে, এবার চলে আসি, এই যে রোধাঙ্ক এর সংজ্ঞা কি হবে। এটা তো অঙ্কের মাধ্যমে বোঝালাম, সংজ্ঞাও তো বোঝাতে হবে। সংজ্ঞাটা কি হবে, চলে আসি। আচ্ছা, এটা কি পড়াচ্ছি আমি, রোধাঙ্ক পড়াচ্ছি না, তো 5 নম্বরে পড়াচ্ছি রোধাঙ্ক। এর সংজ্ঞাতে চলে আসি, মানে রোয়ের সংজ্ঞা। তো কী করে হবে রোয়ের সংজ্ঞা, খুব সিম্পল। আমি বলেছি, আগেও বলেছি যে যখনই কোনো সংজ্ঞা লিখবে তখনই প্রথমে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনটা বা সম্পর্কটা, সমীকরণটা, সেটা প্রথমে লিখে নেবে। লিখে নেওয়ার পরে এই সংখ্যাতে চলে আসবে। তো আর মানে কি, আর মানে আমরা জানি রো ইন্টু l/a, রো ইন্টু l/a। তো এবার দেখো, এবার এই যে রোধ, এই রোধের মান কখন রোয়ের সঙ্গে সমান হবে, এই রোধের মান কখন রোয়ের সঙ্গে সমান হবে, যখন l/a এর মান 1 হবে। বুঝতে পারা গেল, সিম্পল। কারণ l/a এর মান যখন 1 হবে, 1 মানে কি, রো ইন্টু 1 মানে কি, রো, রো ইন্টু 1 মানে কি, সেই রোই হচ্ছে, তখন রোয়ের মান আর এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তো এইটাকে খেয়াল রেখে আমাকে সংজ্ঞা বের করতে হবে। তো আমি কি বললাম, l/a এর মান 1, এর মানটা কি, দৈর্ঘ্যও 1 আবার ক্ষেত্রফলও 1, দৈর্ঘ্যও 1 এবং ক্ষেত্রফলও 1। ঠিক আছে, তো রোধাঙ্ক কাকে বলবো। তো প্রথমে আমি বলে নিই যে রোধাঙ্কের একক কি হয়, কারণ একক জানলে পরে আমাদের বোঝানোটা সুবিধা হয়। তো দেখো, রোধাঙ্কের যে একক হয় সেটা খুব সিম্পল। সেটা কি হয়, কি করে বের করবো একক, মন দিয়ে দেখো। দেখো, আর এর যে একক হয় সেটা কি হয়, ওহম। আর এর একক কি হয়, ওহম। তাহলে পরে এই রো এর একক কি হবে, এই আর এর সঙ্গে এ গুণ হবে, এল ভাগ হবে। বুঝতেই পারছো, কারণ দেখো আর ইকুয়াল টু রো ইন্টু l/a, তার মানে রো ইকুয়াল টু কত হয়, রো ইকুয়াল টু হয় আর ইন্টু a/l। ওকে, তো আর মানে কি, ওহম। আর মানে কি, ওহম, ইউনিট বা একক বোঝাচ্ছি। এ মানে কি, এ মানে হচ্ছে, যদি আমি সিজিএস পদ্ধতিতে করি তাহলে পরে এরিয়া বা ক্ষেত্রফলের একক কী হবে, সেন্টিমিটার স্কোয়ার। এল মানে কি, এল মানে হচ্ছে সেন্টিমিটার, তার মানে ওহম সেন্টিমিটার আর উপরে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কেটে দিলে পরে কী হয়, সেন্টিমিটার। তাহলে ওহম সেন্টিমিটার। তাহলে পরে এই যে এককটা দাঁড়ালো, এটা কি দাঁড়ালো, সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে একক দাঁড়ালো ওহম সেন্টিমিটার। যদি এসআইতে করতাম তাহলে কি দাঁড়াতো, ওহম মিটার। ঠিক আছে, তার মানে এসআইতে হচ্ছে ওহম মিটার, সিজিএসে হচ্ছে ওহম সেন্টিমিটার। তাহলে পরে এখন আমি সংজ্ঞাতে চলে আসি। কোন সংজ্ঞাতে চলে আসবো, রোধাঙ্কের সংজ্ঞা। কি সংজ্ঞা,
ওহম মিটারের সংজ্ঞা, ওহম মিটারের সংজ্ঞা, ওহম সেন্টিমিটারও করতে পারতাম, ওহম মিটারটা বোঝাই। তো ওহম মিটারের সংজ্ঞা কী হবে দেখো, মন দিয়ে দেখো, দেখো ওহম মিটার, এলও এক, এও এক, এল হচ্ছে 1 মিটার, এ হচ্ছে 1 মিটার স্কোয়ার। এবার মন দিয়ে ভাবো যে একটা পরিবাহী, সেটার দৈর্ঘ্যের মানও 1, আবার ক্ষেত্রফলের মানও 1, এমন কি পরিবাহী আছে যার দৈর্ঘ্যের মানও 1 আবার ক্ষেত্রফলের মানও 1? বোঝো, মনে করো একটা লুডোর ছক্কা, এই লুডোর ছক্কার যদি প্রত্যেকটা বাহুর মান 1 হয়, তাহলে আবার কী হবে? তার মানে দৈর্ঘ্য 1 চলে আসলো, তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে লুডোর ছক্কাটা আছে, এর প্রত্যেকটা এরকম, এর প্রত্যেকটা যে তোমার ফেস, সেই ফেসের ক্ষেত্রফল বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা বাহু যদি 1 করে হয়, এটা 1, এটা 1, সবগুলো 1 করে, তাহলে ক্ষেত্রফল কী হবে? কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী করে বের করে? বাহু স্কোয়ার। তাহলে 1-এর সঙ্গে 1 যদি গুণ করো তাহলে কি হয়? 1 হয়। দেখো দৈর্ঘ্যও 1, ক্ষেত্রফলও 1। কখন হচ্ছে সেটা? যখন ঘনক হচ্ছে, আর ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যখন 1 মিটার করে হচ্ছে, তখন কিন্তু ক্ষেত্রফলও 1 মিটার স্কোয়ার হচ্ছে। বোঝা গেল? তাহলে পরে এইবার চলে আসি সংজ্ঞাতে। সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা ঘনকের যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে হয়, যদি কোনো একটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে হয়, তবে সেই ঘনকের দুটো বিপরীত মুখের মধ্যবর্তী যে রোধ, তাকেই বলা হয় ওই ঘনকটির রোধাঙ্ক। সিম্পল। দুটো বিপরীত মুখ মানে কি? একটা লুডোর ছক্কা মনে করো, তো লুডোর ছক্কার এটা মনে করো পুট, তো পুটের একদম বিপরীতে কে থাকবে? 6। তো ওই পুট আর 6 এই দুটোর মধ্যে যে রোধ, তাকেই বলা হয় রোধাঙ্ক। কখন? যখন এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে, আর সেই রোধাঙ্কের মান কত হবে? ওহম মিটার। বোঝা গেল? দেখো এটাকে একক ছাড়াও কিন্তু বোঝানো যায়। কী করে বোঝাবো? যখন কোনো একটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একক করে হয়, তখন বলতে হবে একক। তখন আমি 1 মিটার বা 1 সেন্টিমিটার বলবো না, কি বলবো? একক। ঠিক আছে? আমি কিন্তু এগুলো লিখছি না, কারণ এগুলো বইয়ে পেয়ে যাই, আমি সব তোমাদেরকে বোঝাচ্ছি। যখন কোনো একটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একক করে হয়, তখন সেই ঘনকের বিপরীত দুই পাশের মানে পুট আর 6, 3-এর সঙ্গে কী হবে? হবে কিছু একটা, পুট আর 6, বিপরীত দুই পাশের মধ্যবর্তী অংশের যে রোধ, তাকেই বলা হয় ওই ঘনকটির বা ওই পরিবাহীটির রোধাঙ্ক। সিম্পল, একদম সহজ। ঠিক আছে, একক বুঝতে পারলে? ওকে, একক তো বুঝতে পারলে, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, ওহম সেন্টিমিটার গেল আর ওহম মিটার গেল। এইবার চলে আসি পরিবাহিতাঙ্ক। মনে পড়ছিল না, পরিবাহিতাঙ্ক। এই পরিবাহিতাঙ্ক মানে কি? দেখো আগে বুঝিয়েছিলাম কি, আর কে বলা হয় রোধ, আর 1/r কে বলা হয় পরিবাহিতা। বলছি কেন, কি বলছি, আর কে বলা হয় রোধ, আর 1/r কে বলা হয় পরিবাহিতা। ঠিক তেমনি এই ক্ষেত্রে রো কে বলা হয় রোধাঙ্ক, আর 1/ρ কে বলা হয় পরিবাহিতাঙ্ক। উল্টে যাবে, রোধাঙ্ক উল্টে হচ্ছে পরিবাহিতাঙ্ক, রোধ উল্টে হচ্ছে পরিবাহিতা। রোধ মনে রাখলেই হবে, রোধ উল্টে যদি পরিবাহিতা হতে পারে, তো রোধাঙ্ক উল্টে হবে কি? পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, গেল, এই গেল ব্যাপার, পরিবাহিতাঙ্ক গেল এটা। ওকে, তো দেখো এর পরের পার্টগুলো আরও ইন্টারেস্টিং। কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতের একটা বৈশিষ্ট্য হচ্ছে যত এগোয় তত ইন্টারেস্ট বাড়ে সাবজেক্টের প্রতি। ঠিক আছে, তো এর পরের পার্টগুলো আরও ইন্টারেস্টিং। তো যাই হোক, এই পার্টটা দেখার জন্য, পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ।